নমস্কার, আমি গার্গী লাহিড়ী, বংশীহারি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা। আজকে আমরা ভৌত বিজ্ঞানেরই চলতড়িতের তড়িৎ প্রবাহের তাপীয় ফল এর উপরে আজকে আমরা পড়াশোনা করব। তবে যেহেতু এই চলতড়িৎ বা প্রবাহী তড়িৎ আমাদের কাছে মূর্ত নয়, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না, সম্পূর্ণটাই আমরা ধারণার মাধ্যমে এগোচ্ছি। তো সেই হিসেবে আজকে তোমাদের আমি কিছু টেকনিক অবশ্যই শেখাবো, যে যার মধ্য দিয়ে আমরা এর জটিলতাগুলোকে আরো সরলভাবে আমরা বুঝতে পারি। আমরা যে প্রথম থেকে আমরা যদি গল্পের আকারে ভাবি যে চলতড়িৎ বিষয়টি কি, তাহলে আমরা একটু আবার পিছিয়ে যাই, তারপরে আমরা আসল টপিকে আসছি। প্রথমে ভেবে নিতে হবে যে প্রতিটি পদার্থ অসংখ্য পরমাণু নিয়ে গঠিত, যেটা আমরা জানি। পরমাণুর কেন্দ্রে রয়েছে প্রোটন আর নিউট্রন, আর পরমাণুর কেন্দ্রকে চারিদিকে বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে কে? ইলেকট্রন। এবার প্রতিটা স্বাভাবিকভাবে এখানে যদি থাকে প্রোটন আর নিউট্রন, এবার এই কেন্দ্রকে চারিদিকে রয়েছে কক্ষপথ, যার মধ্যে কে ঘুরে বেড়াচ্ছে? ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। ইলেকট্রনের আধান মাইনাস আর আমাদের নিউক্লিয়াস প্লাস, কেননা প্রোটন প্লাস। এরকম ইলেকট্রনগুলো ঘুরছে যে সব শেষ কক্ষের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনের উপরে কেন্দ্রকে কোনো কোনো সময় আকর্ষণটা এতটাই কম হয়ে যায় যে ইলেকট্রনগুলো যত্রতত্র ঘুরে বেড়ায়। তাদেরকেই বলা হয় কি? মুক্ত ইলেকট্রন। এবার যে কোনো ধাতব পৃষ্ঠের ওপরে এরকম অনেক ইলেকট্রন ঘুরে বেড়ায়, মুক্ত ইলেকট্রন। যখন আমরা স্থির তড়িৎ পড়েছিলাম যে ঘর্ষণের মাধ্যমে মুক্ত ইলেকট্রন এক পদার্থ থেকে আরেক পদার্থে চলে যেতে পারি, এই যদি ইলেকট্রন চলে যায় তাহলে যার থেকে গেল সেও তড়িৎগ্রস্ত হবে, আর যার মধ্যে ইলেকট্রন গেল তারাও কি হবে? তড়িৎগ্রস্ত হবে। এটা হলো স্থির তড়িৎ। এবার যদি এই মুক্ত ইলেকট্রনগুলোকে আমরা তড়িৎচালক বলের সাহায্যে এক্সট্রা একটা বাইরে থেকে বল প্রয়োগ করে যদি আমরা একটা নির্দিষ্ট পথে প্রবাহিত করতে পারি, তখন আমরা বলেছিলাম কার সৃষ্টি হবে? চলতড়িতের সৃষ্টি হবে। তারপরে ইলেকট্রনগুলো একটা গতিতে একদিক থেকে একদিকে চলে যাচ্ছে, আর ইলেকট্রনগুলো যে পথে যাচ্ছে তার বিপরীত পথটাকে আমরা প্রবাহের অভিমুখ হিসাবে ধরে নিই। এটা হলো চলতড়িতের মেইন বিষয়। এবার যখন ইলেকট্রনগুলো এই যে একটা নির্দিষ্ট পথে চলছে এবং তাদেরকে চালিত করবার জন্য এক্সট্রা করে কিছু কাজ করতে হচ্ছে, এবার সেই কাজ পরবর্তীতে তাপে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তার মানে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে, তখন সেই পরিবাহীতে তাপের উৎপত্তি ঘটবে। যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, তখন সে তাপের উৎপত্তি ঘটবে। আর সেই তাপের উৎস কি? তাপটা কোথা থেকে এলো? ওই যে কৃতকার্য করে আমরা কি করেছি? আমরা আধানকে প্রবাহিত করেছি। সেই কৃতকার্য, তড়িৎ উৎসের কৃতকার্য কিসে কনভার্ট হয়ে যাবে? রূপান্তরিত হয়ে যাবে তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। যত বেশি কৃতকার্য হবে তত বেশি তাপ উৎপন্ন হবে। এবার যখন একটা পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তড়িৎ চলছে, তখন আমাদের কি কি বিষয়গুলো আমরা মাথায় রেখেছিলাম? এবার আমরা চলে আসি আমাদের মূল জায়গায়। আমরা দেখেছিলাম যে একটি তড়িৎ আধানকে, ধনাত্মক তড়িৎ আধানকে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে কাজ করতে হয় সেটাকে বলেছিলাম আমরা বিভব। আর তড়িৎ ক্ষেত্রে অবস্থিত দুটো বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য সেটাকে বলেছিলাম বিভব ও প্রভেদ। তাহলে যখন একটা রোধ আমরা একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিচ্ছি, এটা ব্যাটারি প্লাস, এটা মাইনাস ধরে নিলাম, তখন এর মধ্যে দিয়ে কি যাচ্ছে? অবশ্যই তড়িৎ যাচ্ছে। এবার এই পরিবাহীটার মধ্য দিয়ে তড়িৎ চলছে, আমরা সময় ক্যালকুলেট করছি যে কত সময় ধরে তড়িৎ গেল। ধরে নিলাম এই সময়টা হলো আমাদের টি। টি সময় ধরে ভেতর দিয়ে কি গিয়েছে? কারেন্ট গিয়েছে।
প্রবাহ মাত্রা কত ধরেছি? আই। আই হলো তড়িৎ প্রবাহ মাত্রা। আর বিভব প্রভেদ আমরা ধরে নিলাম কত? ভি। এই দুই প্রান্তের বিভব প্রভেদ আছে, ধরে নিলাম কত? ভি। এইবার তড়িৎ কোষ কিছু কাজ করবে, যার যার জন্য আধান কি হবে? প্রবাহিত হবে, তাই তো? এই যে কৃতকার্য, এই কৃতকার্যটাকে আমরা ধরে নিলাম কি? ডব্লিউ। কৃতকার্যটা কত? ডব্লিউ। আমরা জানি প্রবাহ মাত্রা মানে কি? 1 সেকেন্ডে যতগুলো তড়িৎ-আধান যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কোনো পরিবাহী প্রবাহিত হতে পারবে, সেটাই হলো ওর কি? প্রবাহ মাত্রা। তাহলে আমরা আই সমান সমান কি জানি? কিউ। যত সময় ধরে যাবে, 1 সেকেন্ডে যেটা যায় সেটা হলো প্রবাহ মাত্রা। তাহলে টি সেকেন্ড সময় গিয়েছে, তাহলে আই সমান সমান আমরা কি জানি লিখতে পারবো এখানে? সেই হিসাবে কিউটি। বা এটাকে যদি আমরা নাও লিখি, আমরা যদি এইখানে লিখি যে প্রবাহ মাত্রা আছে আই। আই মানে আমরা কি জানি? 1 সেকেন্ডে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ-আধান যাবে। তাহলে এবার 1 সেকেন্ডে আই হলো কিউ বাই টি। তাহলে কিউ সমান সমান কি হবে সেই হিসেবে? আই ইন্টু টি। এটুকু আমরা জানি, কুলম্বের সূত্র থেকে পড়েছি। কিউ সমান কিউ কাকে বলে, আই কাকে বলে, প্রবাহ মাত্রাকে জেনেছি, কত সময় ধরে কাজ করছে সেটাও আমরা দেখে নিলাম। এবার যে কৃতকার্য হলো, সেই কৃতকার্য আমরা জানি যে বিভব প্রভেদ ভি সমান সমান আমরা কি জানি? ডাব্লিউ বাই কিউ। এই ডাব্লিউ হলো কৃতকার্য। তাহলে এখান থেকে আবার আমরা কি পাবো? এটা একটা পেয়ে গেছি, এখান থেকে আমরা পাবো তাহলে ডাব্লিউ সমান সমান কিউ ইন্টু ভি। এই যে ফর্মুলাগুলো আমি লিখছি, এগুলো কিন্তু খুব ভালো করে সবাই খেয়াল করবে। এই ফর্মুলাগুলো কিন্তু সম্পূর্ণ চলতরিতে সব সময় কাজে লাগবে। যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হোক বা বুঝতে গেলে হোক, আমাকে একদম বিভব কি জানতে হবে, বিভব প্রভেদ কি, তড়িৎ প্রবাহ মাত্রা কি, আধান কি। এই কটা জিনিস জেনে গেলে আমাদের কাছে কিন্তু সবকিছু অনেক ইজি হয়ে যাবে। আমি তড়িৎ প্রবাহে তাপীয় ফলে যাওয়ার সাথে সাথে আমি এই জিনিসগুলো তোমাদের আবার করে বলে দিচ্ছি, কারণ এই টেকনিকটাকে শুধু মনে রাখার জন্য যে আমাদের বিভব প্রভেদ কি জানতে হবে, কৃতকার্য বাই তড়িৎ-আধান। প্রবাহ মাত্রা কি? আধান বাই সময়। তাহলে সেখান থেকে আমি আধানের মান পেয়ে গেছি আই ইন্টু টি। ডাব্লিউর মান এখান থেকে আমরা পেয়ে গেছি কৃতকার্যের মান কিউ ইন্টু ভি। এবার আমরা যদি আবার মান বসিয়ে দিই, এখানে দেখো ডাব্লিউ সমান সমান কিউ এর মান কত পেয়েছি? এখানে কিউ এর মান আই ইন্টু টি। তাহলে ডাব্লিউ সমান সমান আমরা কি লিখতে পারবো? আই টি, আর ভি যেমন ছিল ভি। ওহমের সূত্র থেকে আমরা কি পেয়েছি? ওহমের সূত্র থেকে আমরা পেয়েছি ভি সমান সমান আই ইন্টু আর। এটা কোন সূত্র? এটা হলো ওহমের সূত্র। আমি কিন্তু বক্স করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এটা ওহমের সূত্র, ভি সমান সমান আই আর। এখানে প্রবাহ মাত্রা সমান সমান কিউ বাই টি, সেখান থেকে পেয়ে গেলাম কিউ সমান সমান আই ইন্টু টি। বিভব কোন বিন্দুর বিভব হলো ডাব্লিউ বাই কিউ, কৃতকার্য বাই তড়িৎ-আধান, ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। এবার তাহলে ডাব্লিউ এবার কিউ এর মানটা আমি বসিয়েছি, কিউ সমান সমান কত? আই টি। ভি সমান সমান কত? আই আর। তাহলে আমি যদি এখানে এটা বসিয়ে দিই, ভি এর মানটাও আই ইন্টু টি আর আই ইন্টু আর সমান সমান কি পেয়ে গেলাম দেখো? আই স্কয়ার আর ইন্টু টি। তাহলে ডাব্লিউ সমান সমান আমি কি লিখতে পারছি? আই স্কয়ার আর ইন্টু টি। এবার এত কষ্ট করছি কেন? যে প্রথম থেকে এসে ঘষ ঘষ করে আমরা সব সমান সমান দিয়ে লেখা শুরু করে দিলাম কেন? যে এই যে কৃতকার্য, আমি বললাম কি কৃতকার্যটা কিসে কনভার্ট হবে? তাপ শক্তিতে। তার মানে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ গেলে পরিবাহীর মধ্যে কিসের উৎপত্তি ঘটবে? তাপের উৎপত্তি ঘটবে। এটা হলো পরিবাহীর ধর্ম। আর সেই তাপ কোথা থেকে আসবে?
কৃতকার্য থেকে, তড়িৎ উৎসের যে কৃতকার্য তার থেকে, সেই শক্তি থেকে তাপ শক্তি রূপান্তরিত হবে। সেই জন্য আমরা ডাব্লুর মানটাকে নিয়ে এত চিন্তিত। তাহলে এই অবধি আমার বেরিয়ে গেল ডাব্লু সমান সমান কি বেরোলো, আই স্কোয়ার আর টি। আমি বলেছি কৃতকার্য কিসে কনভার্ট হবে, তাপ শক্তিতে। কিরকম ভাবে, যত কৃতকার্য করা যাবে বেশি হবে, যত তড়িৎ উৎস কাজ করবে ততই কি উৎপন্ন হবে, বেশি তাপ উৎপন্ন হবে। তড়িৎ উৎস যত বেশি কাজ করবে প্রবাহ মাত্রাও তত বেশি বাড়বে, তাই না? তাহলে প্রবাহ মাত্রাও বেড়ে যাবে, স্বাভাবিকভাবে কি হচ্ছে, তাপও বেশি উৎপন্ন হবে। এবার যদি রোধও সমানে বাড়তে থাকে তাহলে আরো তাপ, আর যত সময় ধরে আমরা চালাবো তড়িৎটাকে তত বেশি তাপ উৎপন্ন হবে। কেন না, আমরা দেখেছি যে একটা বাল্ব, যেটা হচ্ছে ভাস্বর বাল্ব যেটা বলে, ফিলামেন্ট আলা যে বাল্ব, সেই বাল্বটা যদি জ্বালিয়ে দেওয়া যায়, সাথে সাথে হাত দিয়ে যদি আমরা ছুঁই, সুইচ অফ করে যদি বাল্বটাকে ছুঁই, আমরা দেখবো তেমন কিছুই গরম হয়নি। কিন্তু একটু বেশিক্ষণ ধরে বাল্বটা জ্বলতে থাকলে, তারপরে যদি সুইচ অফ করে আমরা বাল্বটায় হাত দিতে যাই, আমাদের কিন্তু হাতে ফোসকা পড়ে যাবে। কেন না, বেশি সময় ধরে তড়িৎ প্রবাহিত হওয়াতে, একই রোধ আছে, একই প্রবাহ মাত্রা আছে, কিন্তু সময়টা বেশি হওয়াতে হাতে আমাদের কি পড়ে গেল, ফোসকা পড়ে গেল। তার মানে কি, অনেক বেশি তাপ উৎপন্ন হয়ে গেল। তাহলে আমরা বুঝতেই পারছি যে কৃতকার্য যখন তাপে রূপান্তরিত হচ্ছে, তার মান কার সাথে নির্ভর করছে, প্রবাহ মাত্রা, রোধ এবং কতক্ষণ ধরে কারেন্ট চললো সেই সময়ের উপর। তাহলে আমরা এই অবধি পেয়েছি। তাহলে আমরা বলেছি যে ডাব্লিউ বাড়লে এইচও কি হবে, বাড়বে। তার মানে এদের মধ্যে সম্পর্কটা কিরকম, সমানুপাতিক। বাড়িতে ইলেকট্রিক ইস্ত্রি আছে সবার? বাড়িতে ইলেকট্রিক ইস্ত্রি, জামা কাপড় আয়রন করো যে, বা হিটার, সেক্ষেত্রে কি হয়, কারেন্ট অন করে একটু থাকতে হয় না, ভেতরে কিছু একটা হয় যার জন্য ইস্ত্রিটাতে হাত দিলে বোঝা যায় অনেকটা গরম হয়েছে। তারপরে গরম হওয়ার পরে আমরা কি করি, প্রেস করি। সেখানেও কি হচ্ছে, তড়িৎ প্রবাহে তাপীয় ফলই কাজ করছে। কারেন্ট গিয়েছে ওর মধ্যে দিয়ে, যাওয়ার পরে ওটাকে কি করেছে, পরিবাহীকে গরম করেছে। তো সেই কৃতকার্যটা আমরা কার সাথে সমানুপাতিক বললাম, উৎপন্ন তাপ, যে পরিবাহীতে তাপটা উৎপন্ন হবে। তাহলে ডাব্লিউ ভ্যারিজ অ্যাজ এইচ, এইচ যদি বাড়ে, ডাব্লিউ কৃতকার্য যদি বাড়ে, তাহলে এইচটাও কি হয়ে যাবে, বেড়ে যাবে। তো এক্ষেত্রে আমরা সমান চিহ্ন রাখার জন্য একটা ধ্রুবক এসে গেল। সেই ধ্রুবকটার নাম কি, জে। একে বলা হয় কার্যের তুল্যতা। তো এখানে এখানে হলো কি, এটা হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। যেহেতু এটা তুল্যতা করা হচ্ছে, যে কৃতকার্যটা কিসে কনভার্ট হয়েছে, তাপ শক্তিতে, এই তুল্যতার থেকে এই নাম হয়ে গেল তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এবারে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের একটা মান আছে, যে সমান সমান 4.2 জুল পার ক্যালোরি। এই যে হলো কি বললাম, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যার মান কত বললাম, 4.2 জুল পার ক্যালোরি। এটাকে যদি জুলটাকে আমি যদি সিজিএস এ নিয়ে যেতে চাই, এটা অবশ্যই এসআই, সিজিএস এ নিতে গেলে জুলের মান কি হয়ে যাবে, 10⁷ আর। তাহলে এক্ষেত্রে সেটা সমান সমান আমরা কি লিখতে পারবো, 4.2 ইন্টু 10⁷ আর পার ক্যালোরি। আমি এটা মুছে দিই, এটা তার আমার এখন লাগছে না। তাহলে আমি এইচ সমান সমান কি লিখতে পারবো এখান থেকে, এইচ সমান সমান ডাব্লিউ বাই জি। এইচ সমান সমান লিখবো ডাব্লিউ বাই জি। ডাব্লিউ মানে কত পেয়েছি, একটু আগে নিচে ছিল আই স্কয়ার আর টি বাই জি।
এবার হিটের একক কি হয় সিজিএস এ আর এসআই তে? এইচ হিট, যেটা সিজিএস এ রাখি আমরা ক্যালোরি, আর এসআই পদ্ধতিতে এটা একক কি হয়ে যায়? জুল। তাপ শক্তি, তাপ একটা শক্তি, তাই শক্তির যা একক হবে স্বাভাবিকভাবে তাপের একক তাই হবে। এসআই পদ্ধতিতে এর একক হয়ে যায় জুল। এবার জে এর ভ্যালু আমরা জানি 4.2 জুল পার ক্যালোরি, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কৃতকার্যের একক কি হয়ে যাচ্ছে? জুল। তাহলে সেই জুল জুল কেটে গিয়ে এখানে আমরা কি পেয়ে যাব? কাকে? ক্যালোরিকে পেয়ে যাব। এবার এই যে আমরা এই জায়গাটাতে এসে পৌঁছলাম যে H ইকুয়াল টু I স্কয়ার RT বাই জে, এখান থেকে জুল, বিজ্ঞানী জুল এখানে একটা তিনটে ফর্মুলা আমাদের দিয়েছে। সেই তিনটে ফর্মুলা কি? তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র বলা হয়। কি বললাম? তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, তিনটে সূত্র। আমরা এখন জুলের সূত্রে ঢুকে যাব। তার আগে আমরা একটু দেখে নিই যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল বিষয়টিকে আমরা কিভাবে বুঝতে পারছি। তড়িৎ প্রবাহের তাপীয় ফল মানে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ গিয়েছে, ওখানে তাপ উৎপন্ন হয়েছে, সেই তাপ শক্তিকে কিন্তু আমরা দৈনন্দিন জীবনে কাজেও লাগাই। আমি দুটো উদাহরণ দিয়েছি, ইলেকট্রিক ইস্ত্রি, ইলেকট্রিক হিটার, আর কি বলেছি? ভাস্বর বাল্ব, যে ফিলামেন্ট আলা যে বাল্বগুলো জ্বলে আমাদের, 60 ওয়াট 100 ওয়াটের বাল্ব পাওয়া যায় না, কাচের বাল্ব যার মধ্যে ফিলামেন্ট থাকে। এগুলো সবগুলো ক্ষেত্রে একটা কিসের উদাহরণ আমরা পাচ্ছি? যে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার মধ্যে তাপ শক্তির উৎপন্ন হয়। তার প্রত্যক্ষ প্রমাণ আমরা এই তিনটে জায়গা থেকে কিন্তু পেয়ে যাই আমাদের দৈনন্দিন জীবনের ঘটনায়। তো যদি প্রশ্ন আসে যে দৈনন্দিন জীবনে দুটো ঘটনা উল্লেখ করো যেখানে তড়িৎ প্রবাহের তাপীয় ফল আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা এই তিনটের মধ্যে যে কোনো দুটো উদাহরণ দিয়ে দিতে পারবো, আর তিনটে উদাহরণ চাইলে আমরা তিনটে উদাহরণও দিয়ে দিতে পারবো। এবার যদি বলা হয় তড়িৎ প্রবাহ তাপীয় ফল সংক্রান্ত H ইকুয়াল টু I স্কয়ার RT বাই জে, এই সূত্রটিকে প্রতিষ্ঠা করো কার্যের সাথে সম্পর্ক রেখে, তখন কিন্তু আমি আজকে প্রথম থেকে যেটা করলাম সেটাই করে কিন্তু দেখাতে হবে। এই প্রশ্ন কিন্তু দুটো আসতে পারে। এই সমীকরণটাকে দুভাবে প্রতিষ্ঠা করতে পারবে, একটা জুলের সূত্রের মাধ্যমে করতে পারবে যেটা আমি এখন করাবো, আর একটা কৃতকার্যের মাধ্যমে করতে পারবে যেটা আমি করালাম। কৃতকার্যের মাধ্যমে যদি এটাকে প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমি যা করলাম এতক্ষণ ধরে সেই প্রসেস করে আমাকে H ইকুয়াল টু I স্কয়ার RT বাই জে তে এসে থামতে হবে। আর যদি আমাকে প্রশ্ন থাকে যে জুলের সূত্রের সাহায্যে আমাদের এই সমীকরণটি প্রতিষ্ঠা করতে হবে, তাহলে আমরা জুলের সূত্রগুলো বলে তারপর আমাদের এই সমীকরণটা প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আমি এখন সেকেন্ড উপায় এই সমীকরণ প্রতিষ্ঠায় চলে যাই, যে জুলের সূত্রের সাহায্যে এই সমীকরণটাকে আমরা কিভাবে প্রতিষ্ঠা করব। এখানে আরেকটু আমি বলে রাখি যে এরকম অনেক সময় প্রশ্ন হতে পারে যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক আর উৎপন্ন তাপ শক্তির মধ্যে সম্পর্ক কি। যদি I 1 অ্যাম্পিয়ার হয়, যদি রোধ 1 ওহম হয় এবং পরিবাহীর মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় 1 সেকেন্ড সময় ধরে, তাহলে দেখো H সমান সমান আমরা কি পেয়ে যাচ্ছি? H সমান সমান আমরা পাচ্ছি 1 বাই জে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক উৎপন্ন তাপ শক্তির কিন্তু অনন্য। খেয়াল করো যে উৎপন্ন তাপ শক্তির সাথে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক অনন্য। কখন? যখন I1 R1 আর T1, কেমন? প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার, রোধ 1 ওহম, 1 সেকেন্ড সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়েছে পরিবাহীর মধ্য দিয়ে, তাহলে উৎপন্ন তাপ হবে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কে অনন্য। এবার আমরা চলে আসছি জুলের সূত্র, তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। তিনটে সূত্র আছে। প্রথম সূত্রে বলেছে
যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে উৎপন্ন তাপ ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সাথে সমানুপাতিক যদি পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় যদি অপরিবর্তিত থাকে। তার মানে পরিবাহীর রোধ এবং সময় যদি ফিক্স থাকে, ওটাকে যদি আমরা কোনো চেঞ্জ না করি, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ ওর প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। তার মানে উৎপন্ন তাপ কত হলো? H ধরে নিলাম। সেটা কার সাথে সমানুপাতিক? তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সাথে সমানুপাতিক। কখন সমানুপাতিক? কন্ডিশন করে দিলে যখন R এবং T কি স্থির, যখন R এবং T স্থির। R কি? R পরিবাহীর রোধ এবং T কি? পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সময়। স্থির বা ধ্রুবক বা অপরিবর্তিত যা লিখতে পারবে। 2 নম্বর সূত্রে কি বলেছেন? 2 নম্বর সূত্রে বলেছেন যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যদি ফিক্স থাকে, স্থির থাকে এবং প্রবাহের সময় যদি স্থির থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ ওই পরিবাহীর রোধের সাথে সমানুপাতিক। কি বলে দিলেন? যখন কি কি স্থির, এখানে ছিল আর টি স্থির, এখানে বলে দেওয়া হলো আই আর টি হলো স্থির বা ধ্রুবক। দ্বিতীয় সূত্র হয়ে গেল যে রোধ বাড়লে উৎপন্ন তাপ বাড়বে, রোধ কমলে উৎপন্ন তাপও কমবে। 3 নম্বরে বলা হলো যে উৎপন্ন তাপ, পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ের সাথে সমানুপাতিক যখন I এবং R দুটোই কি থাকবে? স্থির থাকবে। তাহলে H varies as T কখন? না যখন I এবং R স্থির। এই তিনটে হলো জুলের সূত্র। যদি পরীক্ষায় আসে জুলের প্রথম সূত্র বিবৃত করো, তাহলে এটা বিবৃত করতে হবে, সাথে এক্সপ্রেশন দিতে হবে, এখানে উল্লেখ করে দিতে হবে H কি, I কি, R কি এবং T কি। যদি আসে জুলের দ্বিতীয় সূত্র বিবৃত করো, তখন কিন্তু প্রথম আর তৃতীয় না, শুধু এটা বলতে হবে এবং এখানে উল্লেখ করে দিতে হবে H কি, R কি এবং কি কি কন্ডিশন, কোনটা কোনটা স্থির সেটাও কিন্তু উল্লেখ করে দিতে হবে। ঠিক সেরকম আবার যদি তৃতীয় সূত্র আসে তাহলে শুধু তৃতীয় সূত্র। আর যদি এমন প্রশ্ন আসে যে জুলের তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র 3টি বিবৃত করো বা সূত্রগুলি বিবৃত করো, তখন কিন্তু তোমাদের 3টে সূত্র বলতে হবে, বলে 3টে সূত্রের কম্বাইন্ড রূপটা তোমাদের দেখাতে হবে। এবার আমরা সেটা দেখি। এটা কিন্তু তোমাদের মাথায় রয়েই গেল, বইও আছে, দেখে নেবে। H varies as I square, H varies as R আর H varies as T। এবার যখন 3টেই পরিবর্তন হয়ে যাচ্ছে, I আর T 3টেই পরিবর্তন, তখন আমরা যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী কি লিখব? আমরা লিখব 3টি সূত্রকে একসাথে করে H varies as I square R T যখন 3টি পরিবর্তনশীল, যখন I R T পরিবর্তনশীল, কোনোটাই স্থির নেই, তখন আমরা 3টেকে একসাথে করে পাবো H varies as I square R T। দেখা যাচ্ছে যে W সমান সমান বেরিয়েছিল কি I square R T না? তাহলে স্বাভাবিকভাবে এটা সমানুপাতিক। এই যে কৃতকার্য পেয়ে গেছে, কৃতকার্যের সাথে উৎপন্ন তাপ কি সমানুপাতিক। এইবার এটাকে যখন আমরা সমান করব, তখন চলে আসবে একটা ধ্রুবক। তাহলে H সমান I স্কয়ার RT বাই T। সেই যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে এইভাবে কিন্তু আমাদের সমীকরণটা প্রতিষ্ঠা করা হয়ে গেল। তাহলে এটা হলো আমরা জুলের সূত্র দিয়ে ব্যাখ্যা করে এলাম,
আর ওখানে আমরা কৃতকার্য দিয়ে এলাম, ব্যাপারটা একই। ওই কৃতকার্য দিয়ে যে রিলেশনটা আমরা পেয়েছিলাম সেটাকে ভাঙিয়ে তিনটে সূত্র কিন্তু এখানে হয়েছে। তো যেভাবে তোমাদের এস্টাবলিশ করতে বলবে সমীকরণ প্রতিষ্ঠা যদি আসে তাহলে ঠিক সেইভাবেই করতে হবে। কিন্তু যদি তোমাকে বলে কার্যের মাধ্যমে করো, তুমি এটা করে দেখিয়ে দিলে, তাহলে কিন্তু তুমি মার্কস পুরো পাবে না, তুমি জুলের সূত্র ওটার জন্য পাবে। আর যদি তোমাকে বলে যে জুলের সূত্রের মাধ্যমে সমীকরণটি প্রতিষ্ঠা করো, তাহলে পরে কিন্তু তোমাকে এই জুলের সূত্রের মাধ্যমেই আসতে হবে, এটা কিন্তু বুঝে নিতে হবে। এবার যে কে কি বলেছে, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। 1 সেকেন্ড সময়ে কোনো পরিবাহীর রোধ যদি 1 ওহম হয় এবং সেই তড়িৎ প্রবাহ মাত্রা যদি 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে আমরা কি পেয়ে গেলাম যে এইচ আর জে পরস্পরের কি অনন্য। এবার তাহলে এখান থেকে আরো কিন্তু এক্সপ্রেশন গুলোকে আমরা দেখে নিতে পারি কিরকম। এর আগে আমরা দেখেছি এইচ জে এর অনন্য যখন I1 R1 এবং T1। এইবার এইচ সমান সমান আমরা আরো কি কি দেখে নিতে পারি যে সম্পর্ক কিরকম হতে পারে। এইচ সমান সমান I2R লিখলাম, কেমন? এর সাথে আরেকটা আর যদি গুণ করে দিই R² হয়ে যাবে। তার সাথে সাথে আমাকে কি করতে হবে, যে একটা আর ভাগ করে দিতে হবে, তাই না? যে এর মতো থাক 3। এইবার এখান থেকে দেখো IR, এটাকে আমি হোল স্কয়ার লিখলাম, T/JR লিখলাম। IR কে জানা যাচ্ছে, ওহমের সূত্রে ছিল V সমান সমান IR। তাহলে আমি এখানে সমান সমান এটাকে আমি কি লিখতে পারি, V² T/J/R। এবার যদি আমি একটা তড়িৎ উৎস এমন নিলাম যার ভোল্টেজ কি আছে, ফিক্সড আছে, ঠিক আছে, ভোল্টেজ ফিক্সড। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে চলে আসো, যে সমান্তরাল সমবায় কি হয়েছিল, যে কোনো রোধেরই দুপ্রান্তে কি বিভব প্রভেদ আমরা কি দেখেছিলাম, ফিক্সড ছিল। এবার ফিক্সড বিভব প্রভেদ মানে ভি ধ্রুবক, তড়িৎ প্রবাহের সময় ধ্রুবক, যেহেতু ধ্রুবক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি এইচ সমানুপাতিক 1/R যখন ভি স্থির টি স্থির। অনেক সময় প্রশ্ন আসে যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা যে রোধ ব্যবহার করি সেই রোধের সাথে উৎপন্ন তাপের সম্পর্কটা কি রকম, তখন কিন্তু এইচ বাই জাস্ট আর লিখবো না। খেয়াল করতে হবে আমরা যখন এইচ সমান সমান পেয়েছিলাম I²RT না, সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা উল্লেখ করে দিইনি কিছু ভোল্টেজ ফিক্সড এর ব্যাপারে। এবার যদি সমান্তরাল সমবায় আমরা নিই সেক্ষেত্রে কিন্তু প্রতিটা রোধের কি ভোল্টেজ ফিক্সড আছে এবং তড়িৎ প্রবাহের সময়টাকে আমরা ফিক্সড করে দিয়েছি। তারপরে যান্ত্রিক তুল্যাঙ্ক তো নির্দিষ্ট ভ্যালু আছে, ও তো ধ্রুবক অবশ্যই। সেক্ষেত্রে কিন্তু এইচ ভ্যালুজ এট 1/R। এটা কিন্তু অনেক সময় তোমাদের বুদ্ধি টেস্ট করার জন্য প্রশ্ন আসে যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কোন সূত্রটি ঠিকঠাক হবে, কোন সূত্র বলাবো সম্পর্কটি ঠিকঠাক হবে, এইচ ভ্যালুজ এট R না এইচ ভ্যালুজ এট 1/R। তখন তোমরা কি লিখবে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে মানে ওখানে কি ভোল্টেজ ফিক্সড, তখন এইচ ভ্যালুজ এট 1/R। এইবার আমি একটু বলে নিই যে আমরা যে ইলেকট্রিক ইস্ত্রি বা ইলেকট্রিক হিটারের কথা বললাম, সেই ইলেকট্রিক ইস্ত্রি আর ইলেকট্রিক হিটারের মধ্যে কি থাকে, ওর মধ্যে একটা তারের কুণ্ডলী থাকে, নাইক্রোম তারের কুণ্ডলী, যেটা 3টে ধাতুর সংকর হিসাবে ব্যবহার করা হয়, নিকেল, ক্রোমিয়াম আর আয়রন। এবারে নিকেল, ক্রোমিয়াম, আয়রন এরা মিলে প্রচুর রোধাঙ্কটাও বেশি হয়ে যায়, অনেক বেশি, আর তার সাথে সাথে গলনাঙ্ক অনেক বেশি হয়ে যায়, কারেন্ট যায়, প্রচুর তাপ উৎপন্ন হয়, কিন্তু তাপটি কি হয় না, গলে যায় না, এবং সেই তাপে আমরা রান্না করতে পারি, জামা কাপড় প্রেস করে নিতে পারি। আবার যদি আমরা ফিউজ তারের কথা বলি, ফিউজ তার শ্রেণী সমবায় লাগানো থাকে গৃহবর্তনীর সাথে, একটা চীনামাটির হোল্ডারে শ্রেণী সমবায়ে একটা ফিউজ তার লাগানো থাকে, সেটা টিন আর সীসার সংকর ধাতু দিয়ে তৈরি। এর রোধাঙ্ক আর গলনাঙ্ক দুটোই কি খুব কম। আমি কি বললাম, ফিউজ তারের রোধাঙ্ক গলনাঙ্ক কি খুবই কম, রোধাঙ্ক গলনাঙ্ক ভীষণ কম। আর নাইক্রোম তারের বলেছিলাম কি রোধাঙ্ক গলনাঙ্ক
খুব বেশি, এটা কিন্তু খেয়াল রাখবে। এটাও কিন্তু তোমাদের বোকা তৈরি করবার জন্য প্রশ্ন আসে অনেক সময়, যে ফিউজ তারে না নাইট্রন তারে কার রোধাঙ্ক বেশি? অবশ্যই নাইট্রন তারের রোধাঙ্ক বেশি, ফিউজ তারের রোধাঙ্ক কিন্তু কম। আবার যদি বলে যে গলনাঙ্ক কম, বলে দিল ফিউজ তারের গলনাঙ্ক কম, রোধাঙ্ক, তখন আমরা কনফিউজ হয়ে যাই। মনে রাখবে যার গলনাঙ্ক কম তার রোধাঙ্ক কম, তাহলে মনে থাকবে ফিউজ তারের রোধাঙ্ক কম, গলনাঙ্ক কম। ফিউজ তারের ক্ষেত্রে কি হয়, এর মধ্যে তো যখন বেশি কারেন্ট চলে যায়, যত কারেন্ট আমাদের প্রয়োজন, তড়িৎ যন্ত্রগুলোকে তো এক একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, তাদের শক্তি আছে। এবার যদি এর মধ্যে বেশি কারেন্ট চলে যায়, তখন এটা রোধাঙ্ক এবং গলনাঙ্ক দুটো কম হওয়াতে কি হবে, এটা গলে যাবে, তারটা গলে গিয়ে বিদ্যুৎ সংযোগ নষ্ট করে দিল। তাহলে বাড়ির অন্যান্য জায়গায় কোনো ক্ষতিও হলো না, শর্ট সার্কিট হয়ে কোনো ভয়ও থাকলো না, বৈদ্যুতিক যন্ত্র আমাদের সুরক্ষিত রয়ে গেল। আবার ঠিক ওরকম নাইট্রন তারের ক্ষেত্রে আমরা পেলাম যে ওখানে রোধাঙ্ক এবং গলনাঙ্ক বেশি হওয়ার জন্য ওখানে কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটলো না, প্রচুর কারেন্টও নিয়ে প্রচুর হিটও প্রডিউস করতে পারলো। আর তার সাথে আরেকটু বলে নিই যে বাল্বের ফিলামেন্ট আগে রাখা হতো টাংস্টেন, এখন রাখা হয় হলো উলফেমাইট। এই টাংস্টেন আর উলফেমাইট তৈরি করতে গেলে টাংস্টেনের সাথে সাধারণত মিশিয়ে নেওয়া হয় লোহা আর ম্যাঙ্গানিজ। আর ফিউজ তারে বললাম টিন আর সীসা। আর নাইট্রন তারের ক্ষেত্রে কি বললাম, নিকেল, ক্রোমিয়াম আর আয়রন। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফলে যা যা প্রশ্ন হতে পারে সব আমরা আলোচনা করে নিলাম মোটামুটি। এগুলো তোমরা পড়তে থাকো, পরের দিন আবার দেখা হবে।